গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:30। আজ 16ই নভেম্বর। এখন আমরা রয়েছি দীঘার কাছে। আজকে আমাদের ফেরার পালা। আমরা দীঘা থেকে শঙ্করপুর হয়ে কলকাতার দিকে রওনা দিচ্ছি। এখন বাজে বেলা 1:30 মতো, মানে 1:30 বেজে গেছে, 1:34 মতো বাজে। দেখা যাক কখন আমরা কলকাতা পৌঁছাই। শঙ্করপুরের মেরিন ড্রাইভটা দিয়ে আমার একটু ড্রাইভ করার ইচ্ছে ছিল। আজকে চলে যাচ্ছি, আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, তাই জন্য ওইখান দিয়ে একটু ড্রাইভ করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তাই জন্য আমরা মেন যে দীঘা রোড সেটা নিয়ে নিই। সেখান থেকে মাইতিদার বাড়ির থেকে বেরিয়ে এসে জাস্ট একটুখানি শঙ্করপুরের দিকে মানে রাস্তাটা আমরা নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেটা বললাম যে আমরা এখন সবে রওনা দিয়েছি, এই 1:30 নাগাদই আমরা রওনা দিলাম, খেয়ে দিয়ে একদম রওনা দিলাম। সন্ধ্যের মধ্যে আমাদের কলকাতা পৌঁছে যাওয়া উচিত। আমিও বাড়িতে সেরকমভাবেই কথা বলে জানিয়েছি যে সন্ধ্যের মধ্যে পৌঁছাবো। এই রাস্তায় কোনো টোল নেই, তবে এটা ভিতরের রাস্তা, একটুখানি এখানে গাছপালা রয়েছে। আমার একটু গাছপালা ভালো লাগে। আপনারা জানেন যে আমি নেচারকে খুব ভালোবাসি, না জানলেও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি নেচারকে খুব ভালোবাসি। যেখানেই গ্রিনারি দেখা যায় আমার সেখানেই যেতে ইচ্ছে করে। তো যদিও দীঘার রাস্তায় গাছপালা রয়েছে, সব জায়গায় না থাকলেও বেশ কিছু স্ট্রেচে আছে, বাট এই শঙ্করপুর, তাজপুর, এই মেরিন ড্রাইভ প্লাস এই যে স্ট্রেচটা, এইখানে প্রচুর গ্রিনারি আছে। সেই জন্য আমি যাওয়ার সময় বললাম আর কি মাইজিদাকে, চলো এখান দিয়ে যাই। তো এই আর কি, ঠিক আছে চলুন আমরা শুরু করলাম আমাদের জার্নি। ধীরে ধীরে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করব বাকি তথ্য, যে এখানকার রাস্তা কেমন, কতক্ষণ লাগছে, কোনো অসুবিধা আছে কিনা, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? এখন আছো কোথায়? আচ্ছা আচ্ছা, এই একটু তুমি এখন মানে অনেকদিন তোমার কথা ভাবছিলাম, কথাও তো হয়নি। এখন তুমি না না, তুমি তো ফোন করোনি, তোমার সাথে তো আমার ওরকম বড় সম্পর্ক ছিল না। আমরা এখন শঙ্করপুরের কাছাকাছি এসে গেছি। আমাদের গাড়িটা হাওয়া একটু কম আছে, হাওয়া দিতে হবে। শঙ্করপুর থেকে আমরা তাজপুরের রাস্তাটা নিয়ে তাজপুর থেকে বেরিয়ে যাবো, মেন রোডে উঠে যাবো, সেখানে হাওয়া দিয়ে তারপর রওনা দেবো কলকাতার দিকে। এটাই তো মেন রাস্তা না, এসে গেলাম আমরা।
আমরা এখন হোটেল নেক্সটের পাশ দিয়ে বেরোচ্ছি। পাশ দিয়ে বেরিয়ে আমরা এখন তাজপুর ঢুকবো। সোজা আমরা তাজপুর ঢুকবো। এখানে কোনো হাওয়া দেওয়ার যন্ত্র থাকলে হাওয়া দিতে হবে, এখানে নেই না? এখান থেকে 7-8 কিলোমিটার দূরে। কোথায় সেটা পাবো? মেন রোডে? মেন রোডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সেই শঙ্করপুর টু তাজপুরের যে মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভটাই ধরেছি। সেই এগেইন আবার সেই সিনিক বিউটি রয়েছে রাস্তায়, সেই গ্রিনারি, প্রচুর গাছ। ডান দিকটা হচ্ছে ফরেস্টের এরিয়া, বাঁ দিকটা নর্মাল পাবলিক এরিয়া, তাই তো? ডান দিকেই প্রচুর সরকারি গেস্ট হাউস আছে একটা, আর এটা ফরেস্ট রেস্ট হাউস কাম গেস্ট হাউস। সাধারণ লোকেরাও বুকিং করতে পারে, বাট বুকিংটা করতে হয় আপনাকে কলকাতা থেকে, তাই তো? বা ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়েও মনে হয় বুক করা যায়। আমরা এখন যাচ্ছি তাজপুর, মানে শঙ্করপুর টু তাজপুর যে মেরিন ড্রাইভটা আছে সমুদ্রের পাশ দিয়ে, সেটাই একটু ভিডিও করার জন্য এদিকে এলাম, নিয়ে আবার আমরা বেরিয়ে যাব। শঙ্করপুর সি বিচ সামনেই। শঙ্করপুরের সি বিচ, সেই পার্ক যেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। কথাবার্তা বলবো, আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। সকালেই আমরা এখানে বাইক নিয়ে এসেছিলাম, এবার আমরা চলে যাচ্ছি তাজপুর। সেই ক্যানেল রোড, পাশে জল রয়েছে, আর তার পাশে বাঁধ, বাঁধের পাশেই হচ্ছে মেন সমুদ্র। আমি একটু টায়ার প্রেশার, হ্যাঁ আমার পিছনের দিকে টায়ারটা কম প্রেশারে দিয়ে দেবো, হাওয়া দিতে হবে। ঠিক আছে, মেন রোডে তো পেয়ে যাবো না? হ্যাঁ মেন রোড আছে এখানে। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এই হচ্ছে সিনিক বিউটি, আবার শুরু হয়ে গেল। বাঁদিকে হচ্ছে বেশ কিছু হোটেল, আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর যে অ্যাকচুয়ালি এই ব্রিজটা, সরি এটা এই যে রাস্তাটা, এটা একটা বাঁধের উপর তৈরি হয়েছে। রাস্তাটাকে উঁচু করে বাঁধের মধ্যে দেওয়া হয়, তার উপরে মেন রাস্তাটা তৈরি হয়েছে। আমি একটু সাইডে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন তাহলে যে বোল্ডার ফেলা রয়েছে রাস্তার পাশে, বাউন্ডারির পাশেই হচ্ছে বোল্ডার ফেলা, যাতে রাস্তাটা ভেঙে না যায়। জলোচ্ছ্বাসের সময় যাতে জলের সমুদ্র এসে মানে বোল্ডারগুলিকে সরিয়ে দিতে না পারে, সেই জন্য এখানে বড় বড় পাথর আর বোল্ডার ফেলা আছে। এই কারণেই এখানে রাস্তাটাকে সেফ রাখার জন্য এই পুরো বোল্ডারটা তৈরি করা, মানে ফেলা হয়েছে আর কি। যাই হোক, আমরা চলে আসলাম প্রায়, তাজপুর দিয়ে আমরা বেরিয়ে যাব মেন রাস্তার দিকে। সেখান থেকে
রামনগর নয় কি বলে, কোলাঘাট হয়ে আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। মেরিন ড্রাইভটা আমি আপাতত কভার করার আগেও আমি কভার করেছি, কিন্তু আজকে ইচ্ছে ছিল যেহেতু চলে যাচ্ছি, তারা যাওয়ার আগে দিয়ে আরেকবার এই সিনসিনারিটাকে উপভোগ করার জন্য। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন, ইনফ্যাক্ট কলকাতা থেকে আসার ভিডিও, কালকে যে আমরা এখান থেকে মেরিন ড্রাইভ হয়ে সোজা জুনপুর অব্দি গিয়েছিলাম সেই ভিডিওগুলো, সকালে আমরা আজকে উদয়পুর টু তালসারি ভিডিও করেছি, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন আপনারা অনুগ্রহপূর্বক সেই ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে। সামনে কিছু গাড়ি যাচ্ছে এবং ওনারাও আমাদের মতো এই শঙ্করপুর টু তাজপুর মেরিন ড্রাইভের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছেন। এখানে যদিও সমুদ্রে এখানে ঠিক বিচ নেই, কিন্তু এখানে ওই বাঁধের মতো করা আছে যাতে জল না ঢুকে যায়। বাঁদিকে যে মানুষজনের বাড়ি রয়েছে, প্লাস সেখানে কিছু আমি দেখতে পাচ্ছি যেখানে কিছু গাছপালা রয়েছে, সেসব জায়গায় যেন সমুদ্রের নোনা জল ঢুকে না যায় সেই জন্য এই বাঁধটা করা, প্লাস এই রাস্তাটাকে তো অবশ্যই ভালো রাখা হচ্ছে উদ্দেশ্য। সামনে নৌকো দেখা যাচ্ছে, এগুলো তো নুলিয়া নৌকো না, এরা তো সেই রোজ মাছ ধরে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কয়েকজন স্থানীয় লোক স্নান করছে। এরা জানেন হয়তো কি করে স্নান করতে হয়। এখানে বিচে, যেহেতু বিচ নেই এখানে পাথর ভর্তি, কিন্তু এই বাঁধটাকে রক্ষা করার জন্য ওখানে পাথর দেওয়া আছে। এখানে কিন্তু স্নান করাটা বিপজ্জনক, তাই তো মাঝে? কারণ বড় সমুদ্রের ঢেউ আসলে সে যদি নিজেকে কন্ট্রোল করা না যায়, এবং ধাক্কা মেরে পাথরের উপর ফেলবে, হাত পা ভেঙে যেতে পারে, তাই না? শীতকালেই করে, গরমকালে বা বর্ষাকালে রিস্ক নেয় না। হ্যাঁ সেটাই, না এটাই ভালো। স্নান করতে গেলে ওদিকে আইদার দীঘার পরে স্নান করো, মানে নিউ দীঘাতে যেখানে বিচটা আছে, বা তাজপুরে স্নান করো, বা শঙ্করপুর না, ওই মন্দারমণিতেও স্নান করা যায়, বিচের কাছে যেতে পারবে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা। এবার রাস্তাটা আবার ভিতরের দিক দিয়ে মন্দারমণির দিকে চলে যাবে, বাট আমরা তাজপুর হয়ে মেন রাস্তা ধরে চলে যাব। আমরা এখন তাজপুর থেকে মেন বিচের দিকে যাচ্ছি, মেন রোডের দিকে যাচ্ছি, মানে দীঘা থেকে নন্দকুমারের যে মেন রোড, সেই রোডের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে ফার্স্ট আমরা আমাদের গাড়ির চাকাটা একটু হাওয়া দিয়ে নেব, তারপরে রওনা দেবো। আমারই আসলে ভুল হয়েছিল, আমার গাড়িটা বেশ কিছুদিন বসেছিল। আমি নর্থ বেঙ্গল থেকে ফেরার পর এখানে গাড়িটা তার হাওয়া চেক করিনি, ভেবেছিলাম একেবারে দীঘা থেকে গিয়ে হাওয়া দেখবো, ওটা হাওয়া দিয়ে নিতে হবে এই আর কি। ঠিক আছে, আমার 3টে চাকা ঠিক আছে, একটা চাকা একটা হাওয়া কম আছে। আমি আজকে আনফর্চুনেটলি আমার টায়ার প্রেশার মেশিনটাও আনতে ভুলে গেছি, মানে ওটা আর পেছে গেলে আমার আরেকটা গাড়ির মধ্যে রয়ে গেছে। দিয়ে নিচ্ছি এখন। সোজা যাবো তো না, সোজা এটা গেলে মন্দারমণি চলে যাচ্ছে। এটা সেকেন্ড ফেজের রাস্তা, যেটা আমরা যে ওই মেঘনা থেকে বেশি ঢুকে বেরোলাম না রাস্তা দিয়ে, এই রাস্তা থেকে ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ফেজের রাস্তা।
রাস্তা কিন্তু বেশ ভালো, ওদিকে বেশ গাছগাছালি আছে। এটাই হচ্ছে মানে প্রকৃতির সৌন্দর্য, মানে গ্রাম বাংলায় আসার, শহর থেকে আসার শুধু একটা কারণ নয় যে আমি দূরে বেড়াতে যাচ্ছি বা উইকেন্ডে কোথাও একটু রিফ্রেশিং হতে যাচ্ছি, সেটা তো অবশ্যই, গন্তব্য অবশ্যই সুন্দর, কিন্তু গন্তব্যের থেকে যে রাস্তা ধরে আমরা যাচ্ছি বা যে রাস্তা ধরে আমরা ফিরে আসছি, সেই রাস্তাটাও যদি সুন্দর হয় তাহলে আমাদের মানে জার্নির আনন্দটা কিন্তু অনেক বেড়ে যায়, তাই তো মাইদিদা? তুমি কিছু ভাবছো নাকি? না না, ভাবছি এখানে এত সুন্দর জায়গা, যদি ভবিষ্যতে যদি একটু ডেভেলপমেন্ট হয় তাহলে আরো ভালো হয়। আরো ভালো হয়, সেটাই। তাও রিসেন্ট টাইমে কিন্তু আমাদের দীঘা, মন্দারমণি, তাজপুর চাষটা অনেকটাই মানে ডেভেলপ করেছে আর কি। করেছে। এখানে প্রচুর ফিশারি ফার্ম আছে, তাই না? হ্যাঁ, এটা পুরোটা ফিশারি। হ্যাঁ, ডান দিক বাঁ দিক দুদিকেই ফিশারি। এই যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছের বাঁ দিক দিয়ে বা ডান দিকে মাটির পাশে আমরা কিন্তু একটা উঁচু একটা রোডের উপর দিয়ে যাচ্ছি, মানে এটা একটা বাঁধের মতো, দুপাশে কিন্তু ঢালু জমি রয়েছে, আর সেই জমিগুলো কিন্তু নর্মাল জমি নয়, সেখানে কিন্তু জল রয়েছে। আর সেগুলো মানে জল কিন্তু খুব বেশি নেই, হয়তো হাঁটু জল বা বড় জল কোমর জল অবধি হবে। এখানে কিন্তু মাছের চাষ হয়। তাজপুরে এখানে কিন্তু মাছের চাষ হয়, বাগদা, গলদা, চিংড়ি মাছ, বেসিক্যালি পার্শে মাছ, এইসব মাছের চাষ হয়। এসব মাছ এখান থেকে আমাদের কলকাতা বা আদার পার্টস অফ বেঙ্গল সেসব জায়গাতেও বাইরে যায় রপ্তানি হয়, প্লাস তো বাইরে চিংড়ি মাছ তো বাইরে যায়, বিশেষ করে গলদা এবং বাগদা। মোরাললেস রাস্তাটা ভালোই, দু এক জায়গায় হয়তো বর্ষার পরে একটু রাস্তা ভেঙেছে, একটু প্যাচ ওয়ার্কের প্রয়োজন আছে। এখানে যদি কোনো ড্রোন ফটোগ্রাফি করা যায় হেভি হবে। আমার তো ড্রোন নেই, কিনতে হবে একটা, তাহলে মানে প্রকৃতিটাকে আরো সুন্দর করে উপভোগ করা যায়। দেখা যাক, আপনাদের ভালোবাসায় যদি আমি চ্যানেলটাকে গ্রো করাতে পারি তাহলে অবশ্যই ড্রোন কিনবো এবং সেখান থেকে নতুন করে ফটোগ্রাফি করবো। আমরা মনে হয় মেন রোডে এসে পড়লাম, তাই তো? যাবো ডান দিকে। হ্যাঁ, আমাদের এখান থেকে ডান দিক যেতে হবে, ডান দিকে গেলে নন্দকুমারের রাস্তা। আসতে পারি। আমরা মেন রাস্তায় পড়ে গেলাম বন্ধুরা। এখান থেকে সোজা আমরা নন্দকুমার যাব, সেখান থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে কলকাতা। চলুন দেখা হবে আপনাদের সাথে, বাকি পথের সমস্ত ইনফরমেশন আপনাদের দেব। আসার সময়টা আমরা বেসিক্যালি রাত্রে এসেছিলাম, বাট সেরকমভাবে আমরা ফটোগ্রাফি করেছি বা ভিডিওগ্রাফি করেছি, কিন্তু রাত্রের ভিডিও তত ভালো বোঝা যায় না। তো আজকে আমরা দিনের বেলা যাচ্ছি, পুরো জার্নিটাই আমরা হোপফুলি মানে সূর্যের আলো থাকতে থাকতেই করে নিতে পারবো। পুরো পথের দৃশ্যটা আপনাদেরকে জানাবো। এখানে কি বনবিতান পেট্রোল পাম্প, সেখানে আমাদের জিজ্ঞেস করতে হবে যে একটা হাওয়া নিয়ে নেবে। হ্যাঁ হাওয়া তো নেবো, কিন্তু আমাকে দেখতে হবে টায়ারটা ঠিক আছে, আশা করি ঠিক আছে, হাওয়া বেরিয়ে যেতে দেখো। কিন্তু আমি রাত্রে বেরোনোর পর আর বেরোইনি, হাওয়া নিতে হবে, তেলও নিতে হবে, একটা তেল
এইটা না, এইটা বারে দেখি এখানে হাওয়া দেওয়ার জন্য তো আছে কি না। ফাঁকা তো যেহেতু টায়ারটা সব আছে। টায়ার তো আছে জিজ্ঞেস করেই তো আছে, আমি কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে না ভালো। জিজ্ঞেস করে হাওয়া দেওয়া যাবে? হ্যাঁ এয়ার পাম্পই দেবে না, কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? এখানে দোকানে লোকাল দোকানে ছাড়া হবে না। কত দূর কাছে দোকান? দিকে যাবে। এখান থেকে দোকান সামান্য আছে, বেশি নেই। এখানে সামনে এখানে একটা দোকান যদি বন্ধ হয়ে যেতে পারবেন না, আবার সামনে কিছু সামনে পিছামনিতে ওখানে পেয়ে যাবেন। পিছা পিছা বললে ঠিক আছে, একটু তেল তো নিয়ে নি। পেট্রোল না ডিজেল? না ডিজেল। এই পাশে মিডলে সোজা গেছে। ভাই 1000 টাকা দিয়ে দাও। ডিজেল হ্যাঁ। সেনাবাহিনী পাহারা থাকা সত্ত্বেও সিরাজগঞ্জ যমুনা বন্ধুরা আমরা পিছাবনি পেরোলাম। পিছাবনি থেকে এখন আমরা রওনা দিচ্ছি নন্দকুমারের দিকে। এখান থেকে নন্দকুমার প্রায় 80 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার। রাস্তায় এখন গাড়ি সংখ্যা কমই, কারণ আমরা দুপুরের দিকে রওনা দিয়েছি। বাট এগেইন আসার দিনও আপনাদের বলেছিলাম এটা যদি সিঙ্গেল লেন রোড, সেই জন্য একটু এখানে মানে ভেহিকল স্পিড মেনটেন করে চলতে হয়, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসতে থাকে, এটাই একটা সমস্যা। আদারওয়াইজ রাস্তা কিন্তু ভালো, যেটা আমরা আসার দিনও পেয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 116B। ন্যাশনাল হাইওয়ে আগে এটা স্টেট হাইওয়ে ছিল। ন্যাশনাল হাইওয়ে নিয়ে নেওয়ার পর থেকে রাস্তাটা চওড়া হয়েছে বেশ কিছু জায়গাতে, এবং রাস্তার অবস্থাও অনেক ভালো হয়েছে। বাট এখানে ওভারটেক করা একটু দেখে শুনে করতে, মানে একটু অসুবিধাজনক বলবো না, কিন্তু দেখে শুনে করতে হয়, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসতে থাকে। এটা যদি ডাবল লেন রোড হতো তাহলে এর জার্নি টাইমটা অনেকটাই কমে যেত, মানে হয়তো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেত, যেটা এখন মোটামুটি একটু ভুল বললাম, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া, যেটা এখন মোটামুটি 2 ঘন্টা মতো লাগে যদি জ্যাম হয়। আমরা পিছাবনিতে আমাদের গাড়ির টায়ারে হাওয়া দিয়ে নিয়েছি। আমার টায়ারটা মানে রাইট হ্যান্ড সাইডের পিছনের দিকে টায়ারটাতে হাওয়া কমে গেছিল। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমরা যেদিন আমি আমার ফ্যামিলি নিয়ে ওই বাউল বিতান টুরিস্ট প্রপার্টিতে গিয়েছিলাম, সেদিনকেও রাত্রে আমার ইকোস্পোর্ট গাড়িটার সেই রাইট হ্যান্ড সাইডে পিছনের দিকে পাঞ্চার হয়ে গেছিল। সেটা ঠিক করতে গিয়ে আবার দেখলাম যে গিয়ার বক্সে প্রবলেম হয়েছে। তাই আমার হঠাৎ করে যখন আমি দেখলাম যে একটা ইয়েলো লাইট জ্বলে উঠেছে, এবং আমি একজনকে ফোন করলাম, আমার পরিচিত এক দাদা, উনি আমাদের অফিসে গাড়ি ড্রাইভ করতেন, এখন আর করেন না, আগে করতেন, কিন্তু ওনার সাথে আমার খুবই ভালো রিলেশন। তো ওনাকে ফোন করে আমি ভিডিও কলে দেখালাম, তো উনি বললেন যে কোনো চিন্তা করো না, ওটা জাস্ট একটু হাওয়া কম আছে, তুমি হাওয়াটা কোনো জায়গায় দিয়ে নাও। তো ভেবেছিলাম অন্য কোনো সমস্যা হচ্ছে, তবে এই হট করে দীঘাতে কোথায় পাবো, কন্টাই যেতে হতো আমাকে। কন্টাইতে গিয়ে আবার গাড়ি, যদিও সেখানে মহিন্দ্রা সার্ভিস সেন্টার আছে, আর থার যেহেতু একটু কমপ্লিকেটেড গাড়ি, প্লাস এটা 4x4, সব জায়গায় এটার কাজ হয় না। তবে মহিন্দ্রা সার্ভিস সেন্টার হলে সেখানে কাজ হওয়াটা স্বাভাবিক। এবার আমি কলকাতা যাচ্ছি, মাইজিদাকে পৌঁছে দিয়ে আমাকে বাড়ি পৌঁছাতে হবে, ফ্যামিলি রয়েছে সেখানে, উইকেন্ডে 2 দিন ছেলে বউ মা বাবা সবাইকে না দেখে বাইরে রয়েছি, তাই একটু মনটাও আনচান করছে, তাড়াতাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে, কারণ কাল থেকে আবার অফিস। তো যাই হোক, তো ওটাই ভাবছিলাম যে লেট হয়ে যাবে গাড়ি ঠিক করতে, যদি আবার অসুবিধা হয়, প্লাস মাইজিদাকেও নিয়ে যাচ্ছি। তো থ্যাংক গড, তো ওই ড্রাইভার দাদা বললেন যে কোনো চিন্তা নেই, তোমরা হাওয়া দিয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে, ওটা কোনো অন্য সিগন্যাল নয়। তো আমি আমার গাড়ির সেটিংসে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি ডান দিকের লেফট, মানে ডান দিকের রিয়ার যে হুইলটা রয়েছে তাতে হাওয়াটা কম দেখাচ্ছে।
তো একটা পেট্রোল পাম্পে আসলাম। প্রথম পেট্রোল পাম্পে তো তেল ভরলাম, কিন্তু ওদের টায়ার ইনফ্লেটার মেশিন নেই। তো পরের এটাতে এসে আমরা পেলাম পেট্রোল পাম্পে, তো ওদের কাছ থেকে হাওয়া দিয়ে নেবে। মানে দেখলাম বেশ অটোমেটিক, কাউকে দরকার হচ্ছে না, আপনি জাস্ট হ্যাঁ মানে সেলফ সার্ভিস আর কি, আপনি নিজেই এটা লাগালে অটোমেটিক্যালি ওখানে সেট করা আছে 36 হাওয়া দিয়ে নেবে। আর আপনার আমার দেখলাম আমার 29 ছিল, খুব যে কম ছিল তা নয়, বাট দিয়ে নিলাম আর কি। দেওয়ার পর আমরা আবার একটু জল ভরে নিলাম আমাদের গাড়ির রাস্তার জন্য এবং রওনা দিয়ে দিলাম। এই স্ট্রেচটাতে রাস্তাটা একটু চওড়া কম্পেয়ার টু চাউলখোলা থেকে দীঘার দিকের রাস্তা, গাড়িও বেশ ভালোই চলে, কিন্তু এটাও সেই সিঙ্গেল লেন রোড। দেখা যাক কখন আমরা পৌঁছাই। সোফার দুপুরবেলা এখন বাজে হচ্ছে 2:30, কোনো অসুবিধার মধ্যে আমরা পড়িনি, মানে রাস্তাজনিত কারণে। বন্ধুরা আমরা এই যে কোথায় আসলাম, এটা কাথি দীঘা বাইপাসের মোড়ে চলে এসেছি, ক্রসিং এ। আমরা যাব এখান থেকে লেফট হ্যান্ড সাইড, আর সোজা চলে গেছে জুনপুট। সোজা গেলে আমরা জুনপুট চলে গেলাম। এই জুনপুটের রাস্তা দিয়ে কালকে আমরা ফিরেছি। এখন বাজে হচ্ছে 3:29। আমরা দীঘা বাইপাস ধরে নিলাম। এখানে রাস্তাটা আরো অনেকটাই চওড়া, এটা কিন্তু ডুয়াল লেন রোড। সিঙ্গেল লেনের থেকে এটা অনেকটাই চওড়া, তাই না বুঝলি না? একদম অনেকটা চওড়া। এখানে আপনারা কিন্তু গাড়ি একটু জোরে চালাতে পারেন, যেহেতু মাঝখানে ডিভাইডার নেই, একটু দেখে চালানোই ভালো। বাট যে পিছন দিয়ে রাস্তাটা আমাদের কাথি ক্রসিং থেকে এগিয়ে আসলাম, সেখান থেকে তার থেকে কিন্তু এই রাস্তাটা অনেকটা চওড়া। আসার দিন যখন আমরা এখানে আসি তখন 11:30 পৌনে 11টা না, পৌনে 11টা তার বেশি ছিল, 11টার মতো বাজছিল, তাই না? ফাঁকা ছিল, জনপ্রাণী ছিল না। আজকেও দুপুর বলে এই সময় ফাঁকা, সকালের দিকে আসলে এখানে জমজমাট। হ্যাঁ সন্ধ্যাবেলাও জমজমাট, সেখানে 5টা থেকেই জমজমাট শুরু হয়ে যাবে। এটা মেন মার্কেট একটা না, এই সামনে সিগন্যাল আছে। আমরা সোজা যাবো তো? ডান দিকের রাস্তাটা কোথায় যাচ্ছে? ও কাথি যাচ্ছে বলে। আর বাদিকটা চলে এসে মাজনা। ও মাজনা। যাই হোক, আমরা এবার কলকাতা ক্রসিংটা পেরিয়ে গেলাম, সোজা বেরোচ্ছি কলকাতার দিকে। এখানে এসে বাসগুলো থামে, লোক নিয়ে আবার রওনা দেয়। সেন্ট্রাল ক্রস করলাম, কাঁথি সেন্ট্রাল না? এবার হচ্ছে কাঁথি খড়গপুর বাইপাস। হ্যাঁ কাঁথি খড়গপুর বাইপাস। সোজা দেখা যাচ্ছে খড়গপুর আর কলকাতা। খড়গপুর এখান থেকে 90 আর কলকাতা হচ্ছে 150। আমি একবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, রাস্তাটা খুব সুন্দর, সিনিক বিউটি আছে, তাই না? প্রচুর গ্রিনারি আছে। খড়গপুর থেকে আবার সোজা কলকাতা যাওয়া যায়। কখনো টাইম থাকলে আরেকবার যাবো, এখন সোজা যাই।
বন্ধুরা আমরা খড়গপুর বাইপাসের ক্রসিং পেরিয়ে গেলাম। আমি একবার মাঝখানে ভেবেছিলাম যদি 12টা নাগাদ রওনা দিতে পারি তাহলে কাজে ওই বাইপাসটা ধরবো। ওটা একটা অল্টারনেট রুট অ্যাকচুয়ালি, একটুখানি বেশি পড়ে, বাট ড্রাইভ করার পক্ষে খুব ভালো। খুব প্রচুর গ্রিনারি আছে ওই রাস্তাটায়। 2022-এ খুব সম্ভবত আমি ওই রাস্তা ধরে গেছিলাম, 22 বা 24। মা বাবাকে নিয়ে একবার দীঘা এসেছিলাম, তখন এক্সাক্ট মনে নেই কবে গেছিলাম, তখন খুব ভালো লেগেছিল আমাদের। আমরা গিয়ে খড়গপুরের সামনে পৌঁছে সেখান থেকে ডান দিক নিয়ে সোজা কোলাঘাটে এসেছিলাম। কোলাঘাটে এসে লাঞ্চ করেছিলাম আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার বাবা আর মা নিয়ে। সেখান থেকে আমরা আবার খেয়ে দিয়ে রওনা দিয়েছিলাম কলকাতার দিকে। আমরা চলেছি সোজা নন্দকুমারের দিকে। রাস্তায় কিছু স্পিড ব্রেকার আছে, ওখানে আবার সিগন্যালও আছে, দেখা যাক। সিগন্যাল খুলে দিয়েছে। আমরা আবার এখান থেকে দীঘার মালিক কাঁথির বসি বাইপাস, কাঁথির উপসী বাইপাস, কাঁথি শেষ। কাঁথি শেষ হয়ে গেল। আমরা সবাই রওনা দিচ্ছি এবার নন্দকুমার। এটা কি নন্দকুমারের মেন রোড, তাই তো? হ্যাঁ, গাড়িটা যে নোংরা হয়েছে না দুদিনে, আর ছিলই, আরও নোংরা হয়েছে আসলে। এবার আমার গাড়িতে দুটো মোছা থাকে, কিন্তু আমি এটা আনতেই ভুলে গেছি। মাঝখানে একবার বার করেছিলাম পরিষ্কার করার জন্য, তারপর আর করা হয়। এইখানে অনেক ইয়ে রয়েছে, এই যে হাওয়ার ঠিকঠাক যন্ত্র। বেতালিয়া, আমরা এখন বেতালিয়া বেরোচ্ছি। রাস্তা বেশ ভালো, ফাঁকাও আছে যেহেতু দুপুরবেলা। ট্রেনে চালানো যায় কিনা একটু দেখি। আবার আমরা একটা স্ট্রেচে এসেছি যেখানে বেশ কিছু গ্রিনারি আছে। হ্যাঁ, আগের মতো নেই, কিন্তু তবু আছে এই জায়গাটায়। এই স্ট্রেচটাতে গাড়ি চালিয়ে বেশ ভালো লাগে। স্পিড ব্রেকারগুলো দিয়ে রাখে, এত অসুবিধা হয় গাড়ি চালাতে, বিশেষ করে হাইওয়েতেও। একটা গাড়ি থাকলে উল্টো দিকে গাড়িতে দাঁড়াতেই হবে। আমরা আজকে বন্ধুরা লাঞ্চ করে বেরিয়েছি, মাইদিনের বাড়ির থেকে আমরা লাঞ্চ করে বেরিয়েছি
আসার আগে মানে আবার স্টার্ট দেওয়ার আগে গাড়িতেও তেল ভরে নিয়েছি, কারণ আমাদের নিজের বেড এবং গাড়ির বেড দুটোই ভরা আছে। আমরা কোথাও দাঁড়াবো না, সোজা বেরিয়ে যাবো। বাট যদি কোনো আপনারা লাঞ্চ না করে বেরোলে, হয়তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলেন দীঘা থেকে, তাহলে পথে কোলাঘাটে এসে প্রচুর ভালো ভালো হোটেল আছে, সেখানেও আপনারা লাঞ্চ করতে পারেন। একটা বিশাল বড় বাম্পার আছে, এগুলো বাম্পার দেওয়ার কোনো মানে হয় হাইওয়ের উপরে? ধান পেকে আসছে, হলুদ হয়ে আছে। বন্ধুরা, আমরা এখানে একটু ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে পরপর বেশ কয়েকটা ডাবের দোকান ছিল। ডাব খেতে আমার খুব ভালো লাগে, আমি আর লোভ সামলাতে পারলাম না। মাইদিদা ঘুমাচ্ছিলেন, আমি দেখে বললাম চলো ডাব খাই। আমরা ডাব খেয়ে আবার রওনা দিচ্ছি। দেখুন আপনারা, সামনেও একটা ডাবের ভ্যান রয়েছে। এরকমই এক দিদির থেকে আমরা ডাব খেলাম। আপনারাও যখন আসবেন আপনারাও খাবেন। এই গরিব মানুষগুলো তাহলে একটু বেচাকেনা হয়। এনারা আমাদের মতো যে সমস্ত গাড়ি এদিক থেকে ওদিকে যাতায়াত করে, মানে ফ্রম দীঘা টু কলকাতা বা কাঁথি থেকে কলকাতা আসে, বা কলকাতা থেকে দীঘার দিকে যায়, এনারা আশা করেন আমরা নেমে ওনাদের থেকে একটু বেচাকেনা করবো আর কি। বেচার তো কিছু নেই, কেনারই ব্যাপার, মানে ডাব খাবো। তাহলে ওনাদের এই যে জিনিসটা ওনারা কিনে আনেন গ্রাম থেকে, যেমন আমি জিজ্ঞেস করলাম যে তোমার ডাব কোথাকার দিদি, উনি বললেন যে উনি নন্দীগ্রাম থেকে এই ডাব কিনে এনেছেন। এখানে প্রতিদিনই আসেন উনি, বিক্রি করেন, আবার সব শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলা ওনারা ফিরে চলে যান। তো এনার মধ্যে আর যারা ডাব বিক্রেতা আছেন তাদের এটাই মানে ব্যবসা বা রুজি রুটি বলতে পারেন। আরও দেখছেন আপনারা ডান দিকেও রয়েছে, ইনফ্যাক্ট রাস্তা দুই দিকেই থাকে। আপনারাও আসলে এখানে ডাব খাবেন এনাদের থেকে, এনাদের একটু উপকার হয়, আপনাদেরও ভালো লাগবে। ডাবের কোনো ক্ষতিকারক জিনিস নেই। যে সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস বা আমরা সফট ড্রিঙ্ক খাই, সেগুলো তো কার্বোনেটেড প্রোডাক্ট, সুগার বা অন্য ধরনের প্রবলেম থাকে, বা ডাবে কোনো সাইড এফেক্ট নেই, বা এটা আপনাকে একদম ক্লিন ওয়াটার দেবে এবং এনার্জিও দেবে। যাই হোক, আমাদের ভিডিওটা ডাব নিয়ে সুখ্যাতি করার জন্য নয়, আমরা এটাকে ইলংগেটেড করবো না। আমরা আবার আমাদের মেন বক্তব্যে ফিরে আসি। আমরা চলেছি নন্দকুমারের দিকে। রাস্তা বেশ ফাঁকা, এখন বাজে হচ্ছে 3:20। আমরা খুব একটা জোরে চালাচ্ছি না, আস্তেই চালাচ্ছি। বেসিক্যালি আমি বেরিয়েছি 1:05-এ দীঘা থেকে। মাঝখানে মেরিন ড্রাইভ ঘুরে এসে হাওয়া দিয়ে তেল নিয়ে এই ডাব খেয়ে আমরা এখনও নন্দকুমার পৌঁছতে পারিনি। আস্তে আস্তেই চালাচ্ছি, খুব জোরে চালাচ্ছি না। মাঝখানে প্রথমে ভেবেছিলাম আমরা ট্রেনে চালাবো, তারপর দেখছি যে মনে হলো যে একটু আস্তেই এনজয় করতে করতে যাই, কারণ কাল থেকে তো আমার শুরু হবে যুদ্ধ, জীবন যুদ্ধ। সেজন্য মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই চালাচ্ছি। আমার অ্যাভারেজ স্পিড যেটা আমি দেখতে পাচ্ছি সেটা রয়েছে 50 থেকে 55-র মধ্যে। মাঝে মধ্যে সেটা 60-62-তে যাচ্ছে, আদারওয়াইজ আমি এই স্পিডেই যাচ্ছি। অ্যাটলিস্ট নন্দকুমার অব্দি এই স্পিডে যাবো, তারপরে আমরা একটু ট্রেনে চালাবো। বন্ধুরা, আমরা এখন বাজকুল পেরোবো। একটা মোড় দেখতে পাচ্ছি, এখান থেকে বাঁ দিকে হচ্ছে পটাশপুর, আর সামনে বাজকুল, আর কলকাতা সোজা ব্রিজের
ব্রিজের উপর দিয়ে আমরা বেরিয়ে যাব। নিচটা এই বাজকুল পড়বে না? হ্যাঁ, নিচটা বাস সবেজটা ব্রিজের ওপারে দিয়েছি। বাসগুলো উপরে দেখি থামবে। দিনের বেলা তো আমরা যেটা দেখলাম, রাস্তা কিন্তু এখানে সত্যি দুর্দান্ত রাস্তা, একদম চকচকে রোড। এক জায়গায় একটু বাম্পার আছে উঁচু নিচু, এই নন্দকুমার থেকে স্ট্রেচটা অবধি, দীঘা অবধি। আদারওয়াইজ সেই বাম্পারগুলোকে বাদ দিলে বাকি রাস্তাটা কিন্তু খুবই ভালো। যারা আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন এবং গাড়ি চালাতে ভালোবাসেন, তাদের পক্ষে দীঘা আসা কোনো ব্যাপারই না। মোটামুটি একটু ঠিকঠাক গাড়ি চালাতে জানলে এবং আপনার যদি নিজের উপরে বিশ্বাস থাকে, আপনি কিন্তু দীঘা আসতেই পারেন। তবে প্রথমবার বা ফার্স্ট টাইম লং ড্রাইভে যাচ্ছেন, বা হয়তো দু একবারই গিয়েছেন, খুব একটা দূরে যাননি, বা সদ্য গাড়ি কিনেছেন বা গাড়ি চালাতে শিখেছেন, সেক্ষেত্রে নাইট ড্রাইভটা অ্যাভয়েড করবেন। দিনের বেলা জার্নি করবেন। সকাল সকাল কলকাতা থেকে বেরোবেন। যদি সকাল সকাল বেরোতে না পারেন, চেষ্টা করবেন 11টা-12টার মধ্যে বেরিয়ে যেতে, যাতে আপনি 3:30-4টের মধ্যে দুর্গাপুর পৌঁছে যান। মাঝখানে যদি ব্রেক দিয়ে বসেন, তাহলেও মানে কোথাও যদি লাঞ্চের জন্য দাঁড়ান দুপুরবেলা, তাহলে যাতে 5টার মধ্যে পৌঁছে যান। তাহলে কি হবে, আপনার কনফিডেন্সটাও বাড়বে, অসুবিধাও হবে না। ঠিক তেমনি হবে, যেদিন দীঘা থেকে ফিরে আসবেন সেদিনও লাঞ্চ করে যদি আপনি রওনা দেন, বা যদি ব্রেকফাস্ট করে 11টা 11:30 বেরিয়ে পড়েন, তাহলে তো লাঞ্চ পাবেন না, লাঞ্চ আজকালই করতে হবে। তাহলেও চেষ্টা করবেন যাতে 3:30, 4:45 বা 5টার মধ্যে যাতে আপনি শহরে ঢুকে পড়তে পারেন। তাহলে আপনার কনফিডেন্সটাও বাড়বে, অসুবিধা হবে না, তারপর ধীরে ধীরে আপনি বাড়াতে পারেন। আমিও কিন্তু সেইভাবেই মানে শুরু করেছিলাম। যখন আমি ফার্স্ট গাড়ি চালাতে শিখি 2006 সালে, প্রথম 2006 না 2007 সালে বেসিক্যালি আমি গাড়ি চালাতে শিখি। তখন আমি ফার্স্ট একটা ড্রাইভিং স্কুলে গাড়ি চালাতে শিখি। তারপরে আমি নিজে হাতটা একটু ভালো হয় 2008 এর পর, 8-এর পর 8-এ একটু চালাতে শিখেছিলাম। তখন আমার মা একটা গাড়ি কিনেছিল, সেই মায়ের গাড়িতে। তারপরে আমি নিজেও গাড়ি কিনি। আমার প্রথম একটা মারুতি 800 ছিল, তো সেটা নিয়ে আমি দিনের বেলাতে ধীরে ধীরে যাতায়াত করতাম শহরের মধ্যে। তারপরে একটু যখন সাহস বাড়লো, তখন আমি তখন দুর্গাপুরে পোস্টিং ছিলাম। দুর্গাপুর আমি কলকাতা থেকে যাতায়াত করতাম। বেসিক্যালি যাতায়াত করতে পারতাম না, যেদিন বাড়ি আসতাম শনি রোববার করে আমি বাড়ি চলে আসতাম, আবার সোমবার চলে যেতাম। তো আমি ওই স্ট্রেচটায় গাড়ি চালাতাম। সকাল সকাল দুর্গাপুর থেকে বাড়ি আসতাম, আবার যেদিন কলকাতা থেকে দুর্গাপুর যেতাম সকালে বেরিয়ে 10টা 10:15টার মধ্যে অফিস ঢুকে যাওয়ার চেষ্টা করতাম। তাতে কী হতো, আমার কনফিডেন্সটাও বেড়েছিল এবং হাতটাও বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছিল। যাই হোক, সেই 2008 থেকে আমার গাড়ি চালানোর পথ চলা শুরু। আজকে 17 বছর আমি গাড়ি চালাচ্ছি। আমি কলকাতা বাইরে, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়েছি। এইটুকু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যে খুব স্পিডে না গাড়ি চালিয়ে যদি আপনি একটা মিনিমাম স্পিড মেনটেন করে চালান, তাহলে কিন্তু আপনার ক্লান্তও লাগবে না, আপনি মাইলেজটাও ভালো পাবেন, আপনার রিস্কটাও কমে যাবে। আপনি সাথে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন বা আপনার যারা কো প্যাসেঞ্জার, তারাও কিন্তু জার্নিটাকে এনজয় করতে পারবেন বা ভালোভাবে আপনারা পৌঁছাতে পারবেন। আমি বিভিন্ন ধরনের গাড়ি চালিয়েছি। মারুতি 800 দিয়ে আমার পথ চলা শুরু। তারপরে আমার জেন স্টিলোটাকে বিক্রি করলাম, জেন স্টিলো গাড়ি। সেটাকে পরে 2019 সালে সেটাকে আমি এক্সচেঞ্জ করে আমার ফোর্ড ইকোস্পোর্ট আর অ্যাডিশনাল এই গাড়িটা 2023 সালে কিনেছি। তো বলতে পারেন মোটের উপরে মারুতির দুটো মডেল আমি চালিয়েছি। প্লাস আমার মায়ের ছিল হুন্ডাই স্যান্ট্রো, সেই গাড়িটা আমাদের প্রায় 17 বছর ছিল, এখন সেটা বিক্রি করা হয়ে গেছে। সেই গাড়িটাও আমি চালিয়েছি বহুবার। ফোর্ড ইকোস্পোর্ট চালিয়েছি, আর এখন আমি মহিন্দ্রার এই থার চালাচ্ছি। এছাড়াও আমি বিভিন্ন নতুন গাড়ি, পুরনো গাড়ির বিভিন্ন টেস্ট ড্রাইভ দিয়েছি। তো ওভারঅল সব গাড়িই ভালো, সেটা কোনো হ্যাচব্যাক হতে পারে, যে কোনো গাড়ি হতে পারে, এসইউভি হতে পারে, যেটা আপনার প্রয়োজন, আপনার বাজেটের মধ্যে রয়েছে, আপনি সেই গাড়িটা কিনতে পারেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে গাড়িটাকে ধরে চালানোই কিন্তু বুদ্ধিমানের কাজ।
তাহলে সব দিক থেকেই আপনি ভালোভাবে থাকবেন আর কি। ভালোভাবে গাড়িটা, আপনার গাড়িটা ভালো থাকবে, মাইলেজ ভালো পাবেন, সেফটি পাবেন, এবং আপনার কো প্যাসেঞ্জারও ভালোভাবে থাকবে। যাই হোক, আমাদের উদ্দেশ্য আজকে গাড়ি নিয়ে লেকচার দেওয়া নয়। কখনো যদি আমি গাড়ি নিয়ে কোনো ভিডিও করি তখন তার খুঁটিনাটি বলবো। আমার একটা ইচ্ছা আছে যে, যেহেতু আমি খুব লং ড্রাইভ করি গাড়ি নিয়ে, এরকম কিছু ভিডিও অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারাও দেখতে পারেন। যদি আপনারা গাড়ি নিয়ে লং ড্রাইভ করেন তা আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু কিছু মানে প্রয়োজনীয় জিনিস গাড়ির মধ্যে থাকলে আপনার পথের নিরাপত্তাটা অনেক বেশি হবে, আপনার ভোগান্তিটা অনেক কম হবে। সেটা নিয়ে পরে আমি একটা ভিডিও করব, হয়তো 10-15 মিনিটের কোনো একটা ভিডিও করব ভবিষ্যতে, যদি কখনো লং ড্রাইভে যায়, রেডি যখন হব বা নিজের গাড়িকে রেডি করব তখন আমি আপনাদেরকে জানাবো। যাই হোক, তো আজকের ভিডিও ফিরে আসি। এখনো পর্যন্ত আমরা জার্নিটা ভালোভাবেই এনজয় করতে করতে চলেছি। যেটা আমি একটু আগেও বলছিলাম যে খুব জোরে আমি গাড়ি চালাচ্ছি না, যেটা আমি চালাতে পারতাম, কিন্তু এখন রাস্তায় খুব বেশি গাড়িও নেই, কিন্তু আজকের ড্রাইভটা আমি একটু এনজয় করতে করতেই চালাচ্ছি। আমার অ্যাভারেজ স্পিড কিন্তু এই 50 থেকে 60-এর মধ্যেই আছে এই স্ট্রেচটায়। ডাব খেয়ে বেশ ভালো লাগছে, এনার্জি আমার প্রচুর বেড়ে গেছে। খেয়ে দিয়ে তো বেরিয়েইছি প্রচুর, কিন্তু না প্রচুর খাইনি, মানে যতটুকু খাওয়া দরকার লাঞ্চে সেটুকুই আজকে লাঞ্চ করেছি, যাতে গাড়ি চালাতে অসুবিধা না হয়। আজকে আমাদের বারোটা শেষ হয়ে আসছে। শুক্রবার আমরা উইকেন্ড ট্রিপে নাইট ড্রাইভ করে দীঘা গেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখার রিকোয়েস্ট থাকবে। আর আজকে আমরা ফিরে আসছি। 14 তারিখে আমরা গিয়েছিলাম, আজকে হচ্ছে 16ই নভেম্বর। কাল থেকে আবার আমাদের জীবনযুদ্ধ শুরু। এই বেড়াতে যাওয়ার মাঝে মধ্যে মানে যে রিফ্রেশমেন্টটা হয় মাঝে মধ্যে, দৈনন্দিন লাইফ থেকে বেরিয়ে গিয়ে কোথাও এনজয় করা, সে কিন্তু আমার মতো মানুষ যারা বেড়াতে ভালোবাসেন তাদেরকে কিন্তু প্রচুর অক্সিজেন দেয়, মানে ইন টার্মস অফ রিফ্রেশমেন্ট, প্রচুর এনার্জি অ্যাটলিস্ট মানসিকভাবে পাওয়া যায়। অনেকে ভাবেন যে সারা সপ্তাহ কাজ করে আবার ঘুরতে যাব উইকেন্ডে, এরকম অনেকেই আছেন, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনারা একবার একটু বিশ্বাস করে আমাকে, বা যারা বলেন যে মাঝে মাঝে বেড়াতে ভালো, তাদেরকে বিশ্বাস করে বেরিয়ে পড়েন, শারীরিক দিক থেকে হয়তো আপনার ক্লান্তি লাগতে পারে, একটা দিন রেস্ট সবারই প্রয়োজন হয়, কিন্তু মানসিকভাবে অনেক রিজুভিনেটেড হবেন। সেই মানসিক যে শক্তিটা আপনি পাবেন সেটা আপনাকে আরো 2-3 মাস লড়াই করার জন্য সুযোগ দেবে, তার বেশিও দিতে পারে। মানে ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে এই মানে এক্সপায়ারি পিরিয়ডটা এইটুকুই। বিভিন্ন বেরোনোর পরে আমার খুব 2-3 মাস পরেই মনে হয় আবার বেরোই, আবার কোথাও ঘুরে আসি, বাট সেটা সবসময় সম্ভব হয় না। আর্থিকভাবেও, সামাজিকভাবেও, সব দিক থেকেই বাড়ির প্রতিও দায়িত্ব থাকে, বাট তবু আমি ফাঁক পেলেই মানে মনে হয় একটু ঘুরতে বেরোই। আর আমরা নন্দীগ্রামের কাছাকাছি চলে আসলাম, চণ্ডীপুর। এটা বাঁ দিক দিয়ে আমাদের ঢুকতে গেলে নন্দীগ্রাম চলে যেতে হবে, আর যদি সোজা যাই তাহলে আমরা কলকাতার দিকে যাব। যাই হোক, আমরা ব্রিজে পেরিয়ে সোজা বেরোবো। এখানেও রাস্তাটা ফাঁকাই। রিসেন্টলি আমার আরো 2টো ভিডিও আসবে। আমি আরেকবার দীঘার আসবো, দীঘা ঠিক না, সেবার আসবো দীঘাতে নয়, সেবার আসবো আমি শঙ্করপুর। 2025-এর ডিসেম্বর মাসের 7 তারিখে আমাদের আবার আসার কথা আছে, কারণ এখানে আমার একজন কলিগের ম্যারেজ রিসেপশনের আমাদের ইনভিটেশন আছে, তার বিয়েতে আমরা আসব। তখন আমি আবার ভিডিও করব, সেইবার ভিডিও আপনাদের সঙ্গে দেখাবো। যদি সেটা রিপিট হয়ে যেতে পারে দেখবো, তখন যদি কোনো অন্য রুট দিয়ে আপনাদেরকে নিয়ে আসা যায়। আর আবার 25শে ডিসেম্বর আমি আমার ফ্যামিলিকে নিয়ে
ঝাড়গ্রাম যাব, তখনও ভিডিও করব, তার তথ্য আপনাদেরকে জানাবো। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমার যে আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, লাইক শেয়ার করে আমাকে হেল্প করুন যাতে আমি চ্যানেলটাকে বড় করতে পারি। তাহলে আমি আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসবো। বেসিক্যালি ট্রাভেল ব্লগার, আমি ট্রাভেল ব্লগিং করি, বা অন্য ধরনের ব্লগিং আমি এখনো শুরু করিনি। ঠাকুর দেবতার প্রতি আপনারা দেখতে পারেন আমার ছোট ছোট রিলস আছে, আমি মাঝে মাঝে ঠাকুর দেবতার ছবি ভিডিও করে পোস্ট করি। বিশেষ করে মানে মা কালীর ছবি বা শিবের ছবি আপনারা দেখতে পারেন। মানে আমি ঠিক করেছি যে আমি আমার চ্যানেলটাকে একজন প্রফেশনাল ট্রাভেল ব্লগিং এর মতোই রাখবো। তো সেদিক দিকেই আমার ইচ্ছে, মানে মনোনিবেশ করা এবং চ্যানেলটাকে গ্রো করানোর। বাট দেখা যাক, সেটা আপনাদের হেল্প ছাড়া কখনোই সম্ভব নয়। আপনাদের ভালোবাসা পেলে, হেল্প পেলে আমি আশা করছি এগিয়ে যেতে পারবো। আমার দুটো চ্যানেল আছে, একটা সিম্পল লিভিং অ্যান্ড এনজয়, যাতে আমি সিম্পল লাইফস্টাইল লিড করেও কীভাবে বেড়ানোকে ভালোবাসা যায় এবং বেরিয়ে এসে মনটাকে অনেক বেশি আনন্দে ভরপুর করা যায়, যদি আমি একদম বাংলায় বলি, আর ইংলিশে বললে রিজুভিনেটেড, যেটা বললাম আপনাকে, সেটা করা যায়। সেটা তার কিছু ওয়েজ আমি এখানে দেখানোর চেষ্টা করি। আর যে পথে আমি যাই তার রোড, যেহেতু আমি গাড়ি নিয়ে ট্রাভেল করি, মোস্টলি নিজের গাড়ি নিয়ে, সেই জন্য আমার গাড়িতে আপনি হয়তো ট্রেন বা বাসের আমার ব্লগিংগুলোতে বা আমার ভিডিওতে আপনি ট্রেন বা বাসের একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাবেন না। কিন্তু আমি গাড়ি নিয়ে, যারা ট্রাভেল করতে ভালোবাসেন, আমার ব্লগিংগুলো ম্যাক্সিমাম তাদের জন্য। বাট ভবিষ্যতে আমি ঠিক করেছি যে আমি কিছু ট্রেন এবং বাসেও জার্নি করব এবং তারও কিছু খবর আপনাদেরকে জানাবো, সেই রুটে, যেসব রুটে আমি যাতায়াত করতে পারবো। বা যাই হোক, সেটা যখন আসবে তখন দেখা যাবে। বাট ফর নাও ইট ইজ এ কার ট্রাভেল ব্লগিং। তো শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আমি ট্রাভেল করি। ইনফ্যাক্ট আমি এই 3-4 মাসই হলো ট্রাভেল ব্লগিং শুরু করেছি। আর আমার আরেকটা যে সেকেন্ড চ্যানেল, সেটা হচ্ছে ওয়ান্ডারার ক্রিয়েশন ট্রাভেল ব্লগ। বেসিক্যালি আমি যেটা ইচ্ছে নিয়ে শুরু করেছিলাম, তারপর মাঝখানে একটু ডেভিয়েট হয়ে গেছে, বাট আমি ঠিক করেছি সেটাকে আবার কন্টিনিউ করব। আমার যেহেতু একটা ইকো স্পোর্ট আছে, সেই আমার যে নর্মাল ঘোরা বা নর্মাল যে ঘোরা বা ট্রাভেল ব্লগিং, সেটা আমি আমার ইকো স্পোর্টগুলোতে করবো। আর যদি আর একটা আমার যেহেতু থার আছে, সেটা আমার 4x4, এরকম কোনো অফবিট ডেস্টিনেশনে যদি কখনো আমি যাই, তারা আমার ইচ্ছা আছে থার নিয়ে ট্রাভেল করার। তাহলে আপনাদের যদি কোনো অফ রোডিং ভেহিকেল থাকে বা এই ধরনের একটু অফবিট ডেস্টিনেশনে যান, এমন নয় যে 4x4 থাকলে আপনারা সেরকম জায়গায় যেতে পারবেন, যে কোনো গাড়ি নিয়েই যেতে পারেন। একটুখানি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো হলেই সে সমস্ত জায়গায় যাওয়া যেতে পারে, একটু অফবিট ডেস্টিনেশন, যেখানে একটু পাহাড় টাইপের এরিয়া আছে বা জঙ্গল আছে। এবং গাড়ি চালানোর স্কিলের উপরে, ড্রাইভারের উপরে ডিপেন্ড করে, সবসময় গাড়ির উপর ডিপেন্ড করে না যে সে আপনি জায়গায় যেতে পারবেন কিনা। তবু যেহেতু আমার এই অফরোডের একটা আছে এবং আমি সেটাকে ঠিক করেছি, ওই ভিডিওগুলো আমি ওই ওয়ান্ডারার ক্রিয়েশন ট্রাভেল ব্লগে দেবো। আপনারা যদি আমাকে ফলো করেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, দেখবেন আজকের দিনে সেটা খুবই মানে সামান্য সাবস্ক্রাইবার বেস আছে, বলার মতো নয়। জাস্ট 24 জন সাবস্ক্রাইবার আছে। কিছু ভিডিও আমি সেখানে দিয়েছি, কিছু সিমিলার টাইপের ভিডিও আপনারা পাবেন, কিন্তু আমি ঠিক করেছি এবার থেকে ওইটাকে আলাদাই রাখবো। আর সিম্পল লিভিং অ্যান্ড ট্রাভেলে আমার প্রায় 1050 জন সাবস্ক্রাইবার আছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা দিয়ে এবং সহায়তা দিয়ে, যাতে আমি গ্রো করতে পারি অ্যাজ এ ইউটিউবার। ইউটিউব কমিউনিটিতে আমার একটা জায়গা বানাতে পারি, একটা প্লেস বানাতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। অফকোর্স সেটা রিলেটেড টু ট্রাভেল, নতুন প্লেস, নতুন হোটেলস, এই সমস্ত আমি এক্সপ্লোর করে তার রিভিউ আমি আমার চ্যানেলে দেব এবং আপনাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করে নেব। যাই হোক, এই ব্লগটা একটু লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর আমি এক্সটেন্ড করবো না। আপনাদের সাথে আবার আমার দেখা হবে কোলাঘাট গিয়ে। আমরা
প্রায় এসে গেছি। নন্দকুমার থেকে আমি এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। সরি, আমি ভুল বললাম, আমি নন্দকুমার গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা নন্দকুমার পৌঁছাইনি, আমরা দীঘা থেকে নন্দকুমার যাচ্ছি। সেখানে গিয়ে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলছি এবং বাকি তথ্য আমরা জানাচ্ছি। দেখি কতক্ষণে আমরা নন্দকুমার পৌঁছাতে পারি। আমরা হলদি নদী বেরোচ্ছি। হলদি নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজটা বেরিয়ে গেলে উপরে নলঘাট আমরা পৌঁছে যাব। এই হলদি নদী তো গিয়ে গেউখালিতে মিশেছে না, মানে ওই মোহনায় গিয়ে মিশেছে। সরি, হলদিয়া গিয়ে মানে এতে গিয়ে মিশেছে, সমুদ্রে গিয়ে মিশেছে। রসুলপুর হয়ে হলদিয়া হয়ে তারপর সমুদ্রে যাচ্ছে না। হলদিয়া বন্দর ওখানে পাশে একটা মন্দির আছে। আমরা পেরিয়ে আসলাম কি ঘাট বলে তুমি? নরঘাট পেরিয়ে আসলাম। আমার গাড়িটা নোংরা হয়েছে না, মানে মনে হচ্ছে 15 বছরের পুরনো গাড়ি, এত ধুলো হয়েছে। ধুতে হবে বাড়ি গিয়ে আমাকে। এত বাস এখন এই লাইনে, প্রচুর বাস, প্রচুর এসি নন এসি প্রচুর বাস। মানে কলকাতা থেকে বা অন্য যে কোনো জায়গা থেকেই মানে দীঘা খুব ওয়েল কানেক্টেড এখন, তাই না? প্রচুর মানুষ গাড়ি নিয়ে আসে, ইনফ্যাক্ট প্রচুর লোক বাইকেও আসছে এখন। ট্রেন তো আছেই, 24 আওয়ার্স বাস সার্ভিস। হ্যাঁ, 24 আওয়ার্স বাস সার্ভিস, এসি নন এসি প্রাইভেট সরকারি সব বাস আপনারা পাবেন। আমি বহু দিন ধরে আসছি, মানে ইনফ্যাক্ট আমার বিয়ের পরও 1 বছর বাদে আমি দীঘা এসেছিলাম। সেই থেকে আমার মানে তার আগেও আমি এসেছিলাম, যখন কলেজ লাইফে পড়ি শঙ্করপুর এসেছিলাম বন্ধু বান্ধবদের সাথে। আরও ছোটোবেলায় আমি এসেছি কিনা আমার মনে নেই, কিন্তু তারপর থেকে আমি প্রচুর মানে বন্ধুদের সাথে, অফিস কলিগদের সাথে, ফ্যামিলিকে নিয়ে আমি দীঘা এসেছি। ইনফ্যাক্ট 2022-এ আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম, আমার বাবা মা ছেলে আমার ওয়াইফকে নিয়ে। 24-এও এসেছি, আমার 25-এ আমি আসলাম আমার কলিগের সাথে, মাইতিদের সাথে আমি আসলাম। আবার ডিসেম্বরে আসবো, দেখা যাক। দীঘার উন্নতিটা এখন আমার চোখের সামনে হয়েছে। 2009 যখন আমি প্রথম দীঘা আসি, তখন শুধু ওল্ড দীঘাটাই ছিল, নিউ দীঘা বলতে সেরকম কিছু ছিল না। মন্দারমণিও ছিল না, মন্দারমণিতে তখন 1-2 দুটিগায় হোটেল ছিল। তাজপুর তো হয়ই নি তখন। শঙ্করপুর ছিল, শঙ্করপুরে শুধু মনে হয় হোটেল নেস্ট ছিল আর অশোকা আর নেস্ট, এই দুটো হোটেল ছিল। চাঁদপুরও তখন হয়নি, মেরিন ড্রাইভগুলো তখন কিছুই ছিল না। তারপর ধীরে ধীরে পুরো জায়গাটা চেঞ্জ হলো। হ্যাঁ, এখন আমরা নন্দকুমারের দিকে এগিয়ে চলেছি। নন্দকুমার যাব, সেখান থেকে আমরা যেতে হবে ডান দিক, তাই তো? সরি, বাঁ দিক। ডান দিক চলে গেলে তো আমরা হ্যাঁ হলদিয়া পৌঁছে যাবো। সোজা হলে তো বন্ধুরা, আমরা কোলাঘাটের দিকে চলেছি। আর কোলাঘাট বেশি দূর নয়, 10-12 কিলোমিটার, 8-10 কিলোমিটারই হবে। কোলাঘাট পৌঁছে গেলে আমাদেরকে যেতে হবে কলকাতার দিকে। কোলাঘাট পৌঁছে কোথায় একটা চা খাবো, তারপরে আমরা রওনা দেবো।
রাস্তায়, এখন আবার বিকাল হয়ে গেছে, গাড়ির সংখ্যা বেশ বেড়ে গেছে। ট্রাক, ছোট গাড়ি, বাইক, স্কুটি, বাস সব চলেছে। আজকে ফেরার পথে আমাদের ফার্স্ট স্কুল। কত টাকার টোল কাটে এখানে? টোল দিয়ে আমরা বেরিয়ে গেলাম। কত টাকা টোল কাটলো মেসেজ এখনো আসেনি, আসলে আমি আপনাদেরকে পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই রাস্তায় আর টোল নেই, আবার কোলাঘাটের পরে টোল আছে। হ্যাঁ, কোলাঘাটে আবার টোল আছে। এখানে 3টে টোল দীঘা অব্দি আসার জন্য। ফার্স্টে যদি হুগলি সেতু হয়ে আসো তাহলে সেটার উপরে টোল, তারপরে ধুলাগড়ের পরে এখানে না আরেকটা টোল আছে বলে মাঝখানে, এটাই সেটাই 3টে টোল, 3 6টা দাদা আছে। ঘোরা হবে প্লাস এই বাঙালি বসিতে ওই মানে জঙ্গল ফঙ্গল আছে ওগুলো দেখতে হবে। এটা তো সুবর্ণরেখা নদী না? তাহলে ও রূপনারায়ণ, আমি খালি এটাকে গুলিয়ে ফেলি। কোলাঘাটে হ্যাঁ রূপনারায়ণ নদী, একটা সোনার বাংলা হোটেল আছে। ইলিশ মাছ ফেমাস। হ্যাঁ, ইলিশ মাছের জন্য ফেমাস কোলাঘাটে ইলিশ। ঠিক ঠিক ঠিক। এই রূপনারায়ণে তাহলে ইলিশ চলে আসে। রূপনারায়ণের সঙ্গে তাহলে ওই মোহনায় মনে হয় যোগ আছে না? গাদিয়াটা ঠিক ঠিক ঠিক। তারপরে গেমখালি, তারপর গাদিয়াড়া, এদিকটা হচ্ছে গাদিয়াড়া, মহিষাদলের দিকটা হচ্ছে গেমখালি, আর তোমার ওই পারটা হচ্ছে নূরপুর। বুঝতে পেরেছি, মানে ট্রাইঙ্গেল জায়গা, দামোদর হয়ে গঙ্গা যেটা আসছে সেটাই। আমরা বন্ধুরা পৌঁছলাম, কোলাঘাট পেরিয়ে এসেছি, পেরিয়ে আমরা বাগনানের দিকে রওনা দিয়েছি। এইসব জায়গায় সব মিক্সড খেজুর চাইলে বলবো, আমি এনে দেবো। ঠিক আছে। খেজুর থেকে যে পাটালি শক্ত খেজুর, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে খুব ভালোবাসে, আমি চিন্তা করলে এনে দিই। খাবে চা? চলো চা খাই, একটু লিকার খাই। হ্যাঁ সন্দীপ হুম, চা হবে তো এখানে? হ্যাঁ, চা ওখানে কেন? চলো বন্ধুরা, আমরা একটা চা খাওয়ার জন্য দাঁড়ালাম সন্দীপা হোটেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চা খেয়েছে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আমি চেয়েছিলাম লাইফে ইনকাম কম হোক, একটা ফিক্সড রিস্কলেস ইনকাম, যেটা যদি আমার কনসালটেন্সিটা থাকে, হ্যাঁ সেটা তো আর কপালে হলো না। হবে, ঠিক আছে, এখন হবে। হ্যাঁ, এটা যদি মানে অমিতের সঙ্গে ব্যাপারটা না, ওই আমি তো আছি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আবার আমি একটা জিনিস ভুল বলেছি আপনাদের, ওটা ঘোষ হোটেল হবে, জাস্ট কোলাঘাট পেরিয়ে এসেই। ওটা সন্দীপা নয়, সন্দীপা তার একটু পিছনের দিকে। তো বেসিক্যালি আগে আমি খুব সন্দীপায় থামতাম, আটপুটায় সন্দীপা হোটেল বলে ফেলেছি, পরে আমাকে মাইতে বললেন যেটা ঘোষ হোটেল। তারপর নিচে নেমে আমরা একটা চা খেলাম, চা ব্রেক নিয়ে আবার আমরা রওনা দিয়েছি কলকাতার দিকে। কলকাতা দেখি কখন পৌঁছানো যায়, এখন বাজে প্রায় 4:45। আশা করছি 7টার মধ্যে আমাদের কলকাতা ঢুকে যাওয়ার কথা। মাইজিদাকে ছেড়ে আমি বাড়ির দিকে রওনা দেবো, 7:30 পৌনে 8টার মধ্যে হয়তো বাড়ি পৌঁছে যাবো। আমার
প্ল্যান ছিল 5:30 পৌনে 6টার মধ্যে ঢোকা, বাট সেটা একটু লেট হলো। ঠিক আছে, নো প্রবলেম। সোফার আমরা ভালোই এসেছি। এবার দেখা যাক কলকাতা শহরের দিকে ঢুকছি কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, এটাই আমি একটু ভেবেছিলাম। শহরের দিকে যদি একটু তাড়াতাড়ি ঢোকা যায় তাহলে ভালো হবে, কিন্তু পরে আবার ইচ্ছা করলো না, মনে হলো একটু আস্তে আস্তে চালাই, ড্রাইভটা এনজয় করতে করতে, সেই জন্য একটু সময় লাগলো আমাদের। হয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেকটা এগিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখন বাজে হচ্ছে 5:05। আমরা কোলাঘাট থেকে রওনা দেওয়ার পর আরও 15-20 মিনিট আমরা গাড়ি চালিয়ে এসেছি। হ্যাঁ, আমরা উলুবেড়িয়াটা পেরোবো। উলুবেড়িয়া পেরিয়ে তারপরে বড় যেটা ক্রসিং বা একটু জায়গা জ্যাম হতে পারে সেটা হচ্ছে ধুলাগড়ের টোল প্লাজা। তারপরে আমরা ডানকুনির দিকে যাব আর কি। ডানকুনি যাবো না, মানে ডানকুনির থেকে যে রাস্তাটা কলকাতা বেসিক্যালি দক্ষিণেশ্বরের দিকে গেছে সেটা নেব। সেখান থেকে আমি যাব সল্টলেক, মাইজিদাকে নামাবো, মাইজিদার বাড়ি ওখানে। তারপরে আমি আমার বাড়ি সোদপুরে ফিরে যাব। এই হচ্ছে প্ল্যান। আমরা ডানলপ অবধি এই ভিডিওটাকে কন্টিনিউ করব। ডানলপের পর আমরা ভিডিওটা শেষ করব। আশা করি আমাদের সাথে আপনাদের এই ট্যুরটা ভালো লেগেছে। আমি অলরেডি কলকাতা থেকে দীঘা যাওয়ার যে ভিডিও সেটা আপলোড করে দিয়েছি। এছাড়া যে মেরিন ড্রাইভে আমরা ট্যুর করেছি, দীঘা টু শঙ্করপুর, প্লাস আজকে সকালে যেটা করলাম ফ্রম উদয়পুর টু তালসারি, সেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, সিম্পল লিভিং অ্যান্ড এনজয়তে। আপনাদের কাছে রিকোয়েস্ট, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এসেছিলাম শুক্রবার 14ই নভেম্বর। 15ই নভেম্বর আমরা এখানে সকালবেলা, মানে বেসিক্যালি গতকাল শনিবার ছিল, শনিবার সকালে আমরা এই ট্যুরটা করেছি। মানে ফ্রম দীঘার থেকে আমরা জুনপুট অবধি গিয়েছিলাম। যদি আমার প্রথম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 49 মিনিট, সেজন্য আমি প্রথম ওটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভিডিওটা আমার রয়েছে মন্দারমণি অবধি, তারপরে মন্দারমণি থেকে আরও 15-20 মিনিটের যে ভিডিওটা রয়েছে জুনপুট যাওয়া, সেটাকে আমি মানে এপিসোড 2-তে দিয়েছি। আর আজকে সকালে যে ভিডিওটা আমরা করলাম উদয়পুর থেকে তালসারি মেরিন ড্রাইভ, সেটাও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা এগুলো দেখবেন। আপনাদের কোনো কমেন্ট, মানে আপনাদের কোনো সাজেশান থাকলে, কোনো জিনিস যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেটা আমি আমার ভবিষ্যৎ ভিডিওগুলোতে ইনকর্পোরেট করার চেষ্টা করব। আমি আপনাদের ফিডব্যাকটা সাজেশনটা অ্যাজ এ ফিডব্যাক হিসেবে নেব এবং সেটার উপর অবশ্যই কাজ করে আপনাদের মনের মতো ভিডিও আনার চেষ্টা করব, যাতে আপনারাও আমাকে সেই সাপোর্টটা দিতে পারেন যে আমি একজন সফল ইউটিউবার হতে পারি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরপরেও একটু অন্ধকার হয়ে যাবে যখন আমরা কলকাতা ঢুকবো, সেই জন্য আর মানে যেহেতু নাইটে ভিডিও ব্লগিং ভালো হয় না, তাই জন্য আমি ডানলপেই ক্রস করে দেবো, মানে ক্লোজ করবো ভিডিওটা, আর বেশি লংগেটেড করবো না, কারণ শহরের মধ্যে আর ভিডিও করার কোনো মানে হয় না, বা শহরে আপনাদের দেখানোর কিছু নেই। মেন যে রাস্তা সেটা মোটামুটি আমি কভার করেছি কলকাতা থেকে, মানে ভেঙে ভেঙে বেসিক্যালি কলকাতা থেকে প্রথমে আমরা যখন যাওয়ার দিন কোলাঘাট থেকে নন্দকুমার থেকে দীঘা আসার সময় ঠিক একইভাবে আমি এসেছি। যে শিলিগুড়ি থেকে দীঘা থেকে যেহেতু আমরা শঙ্করপুর হয়ে এসেছি, তো শঙ্করপুরের ব্লগটা কিছুটা করেছি, সেখান থেকে আবার যেখান থেকে আমরা মানে মেন রোডে পড়েছি, সেই দীঘা মেন রোড সেটা দেখিয়েছি। তারপরে নন্দকুমার আসার মেন রোড, তারপরে ওখান থেকে কোলাঘাট থেকে এবং আজকের মতো কলকাতা। তো এইভাবেই আমি মানে প্লট বাই প্লট ভিডিওগুলোকে সাজিয়েছি এবং সেইভাবেই পুরো ভিডিওটাকে মানে একসাথে কমপ্লিট করে আমি ইউটিউবে আপলোড করব, যাতে আপনাদের পক্ষেও সুবিধা হয় যে কিভাবে রোডগুলো গিয়েছে। আমি কোলাঘাটেও আপনাদের হোটেলগুলো দেখালাম, তার মধ্যে আমরা যেমন আজকে ঘোষ
হোটেলে আমরা চা খেলাম। তো আপনারা যদি খড়গপুরের দিক থেকে আসেন তাহলে এই সন্দীপা হোটেল, ঘোষ হোটেল এগুলো তো খেতে পারেন। এগুলো খাবার দাবার যথেষ্ট ভালো। শেরি পাঞ্জাব তো রয়েইছে, বাট সেটা শেরি পাঞ্জাবে যেহেতু প্রচুর ভিড় হয়, শেরি পাঞ্জাবে আপনাদের খেতে গেলে আপনাদের টাইম নিয়ে দাঁড়াতে হবে। সেটা সবসময় পসিবল নাও হতে পারে। অনেকে যদি তাড়া থাকে তারা শেরি পাঞ্জাবে দাঁড়াতে পারে না। বাট অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু খারাপ নয়। সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সের জন্য বা দুপুরবেলা রাত্রিবেলা লাঞ্চ ডিনার করার জন্য কিন্তু ভালোই সেখানে খাওয়া দাওয়ার পাওয়া যায়। আর যাওয়ার দিনও আমি আপনাদের দেখিয়েছিলাম যে মানে যেটা কোলাঘাটের দিক থেকে যেটা খড়গপুর বা দীঘার দিকে যে রাস্তাগুলো যাচ্ছে সেইগুলোতেও সেই হোটেল ওদিকেও প্রচুর হোটেল আছে, সেখানেও মানে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন যদি যখন যাওয়ার সময় ওদিকে যখন যাবেন। যাই হোক, ঠিক আছে, এখন আর এটাকে ইলংগেটেড করবো না। আমি এই ভিডিওটা এই ক্লিপিংটা এখানে শেষ করছি। এরপরে আমি যখন ধুলাগড় পেরোবো তখন আপনাদেরকে দেখাবো। ধুলাগড় আরেকটা এখানকার মাইলস্টোন বা বলতে পারেন একটা মেন পয়েন্ট। উলুবেড়িয়া ফার্স্ট, তারপরে মানে কোলাঘাট থেকে যাওয়ার জন্য ফার্স্টে উলুবেড়িয়া, তারপরে ধুলাগড়, তারপরে হচ্ছে ডানকুনি, তারপরে ডানলপ। এই আমাদের আজকের যাওয়ার প্ল্যান। আমরা খুব সম্ভবত উলুবেড়িয়া পেরোচ্ছি, তাই তো? এটাই উলুবেড়িয়া। দেখুন আপনারা একটা বড় ক্রসিং রয়েছে। আমরা উলুবেড়িয়া পেরোলাম। এখানে আমার ভাগ্য ভালো যে আমি এখানে গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম, আমাকে দাঁড়াতে হলো না। কিন্তু নইলে ওখানে দাঁড়াতে হয় মাঝে মধ্যে, অন্তত 1-1.5 মিনিটের একটা ইয়ে চলে যায়। ট্রাকের জ্যাম থাকলে তো মোটামুটি সেটা 2-3 মিনিটও হয়ে যায়। যাই হোক, এখন রাস্তাটাও এখানে একটু ভালো আছে। এখান থেকে বছর 1.5-2 আগে আমি যখন এসেছিলাম তখন এখানে কিন্তু উলুবেড়িতে কাজ হচ্ছিল রোড এক্সপেনশনের, সেটা হয়ে গিয়েছে। পাশে এখানে একটা বড় হোটেল মানে হসপিটাল আছে। প্রথম দিন আমি আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হসপিটাল। হ্যাঁ, নতুন হয়েছে এটা হসপিটাল, এখনো চালু হয়নি। মাইতিদা যেটা বললেন মানে চালু হবে। আর পুরো নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বেসিক্যালি মেডিকেল কলেজ হচ্ছে এটা উলুবেড়িয়াতে হয়েছে। চালু হলে এখানে আমাদের মেডিকেলে যারা পড়াশোনা করেন তাদের অনেক সুবিধা হবে, সিটটাও বাড়বে। হ্যাঁ, বেলঘড়িয়া সরি বাগনান আর উলুবেড়িয়ার মাঝে, তাই তো? হ্যাঁ। যাই হোক, আমরা এখানে একটু ছোট্ট আবার সিগনালে পড়লাম, দেখা যাক কতক্ষণে বেরোতে পারি। আপনাদেরকে আমি আবার ধুলাগড়ে গিয়ে, হ্যাঁ সিগন্যাল হয়ে গেছে, সেটা দিয়ে যে সিগন্যাল দেখি কতটা এর মধ্যে বেরিয়ে যেতে পারি কিনা। ওর আগে অনেকগুলোই গাড়ি আছে। আমি আবার ধুলাগড়ে আপনার গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যেরকম বলেছিলাম যে আমরা ধুলাগড়ে এসে আপনাদের জানাবো, তো আপাতত আমরা ধুলাগড়ে এসে গেছি। ধুলাগড়ে দাঁড়িয়ে আছি, ধুলাগড় যাচ্ছি। ধুলাগড় এখনো দাঁড়িয়ে থাকিনি, আমরা ধুলাগড় টোল প্লাজায় এসে গেলাম। এখান থেকে ফাঁকাই রয়েছে টোলটা। ধুলাগড় টোল কাটুক, তারপরে বেরোবো। জেনারেলি ধুলাগড় ভিড় হয়, সবসময় ভিড় হয়। আজকে কপাল ভালো যে একদমই ফাঁকা পেলাম। ইনফ্যাক্ট 2টো লেন ছিল। আমি ভাবছিলাম মানে একটা করেই গাড়ি ছিল যে কোনটায় ঢুকবো। তো আরেকটা গাড়ি এসে ঢুকলো, তো আমি আরেক পাশেরটায় ঢুকলাম, একদমই ফাঁকা পেলাম। তো ধুলাগড় পেরিয়ে গেছি। এইবার ধুলাগড়ের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডানকুনি। একটু ভিডিওটা চালিয়ে তারপরে আমি এই ক্লিপিংটা বন্ধ করব, তারপরে আমরা ডানকুনিতে আপনাদেরকে আবার দেখাবো। এখন বাজে হচ্ছে 5:30। 5:30টায় আমরা ধুলাগড় পেরোলাম। বাড়িতে আমি বলে দিয়েছি মোটামুটি সন্ধে হবে, বাট সন্ধ্যের একটু বেশি হবে হয়তো। সোজা দেখাচ্ছে ধুলাগড় এদিক থেকে বাঁ দিক, আর আন্দুল এগুলো বাঁ দিকে, আর আমরা চলে যাচ্ছি কলকাতা। বেসিক্যালি এখান থেকে কলকাতার আমি যদি মানে ধর্মতলা যদি যেতে চাই বা গড়িয়া যেতে চাই, তাহলে আমাকে কোনা এক্সপ্রেসওয়ে ধরতে হবে। কিন্তু আমি যে কোনা ধরবো না, সোজা যাবো, কারণ কোনাতে আমাদের খুব জ্যাম হবে। আদারওয়াইজ যেহেতু মাইতিদাকে ছাড়ার কথা সেটা আবার কোনা দিয়ে ঢুকবো, কোনা দিয়ে ঢুকে ফার্স্ট হুগলি সেতু হয়ে বেরিয়ে
সোজা মা ফ্লাইওভার ধরবো, ধরে ডানলপ বলছি মানে সল্টলেকে মাইতিদাকে নামিয়ে তারপরে আমি আমার বাড়ির দিকে যাবো। বাট কোনাতে খুব জ্যাম হয়, সেজন্য একটু ভয় লাগছে যে কোনাতে যদি না ঢুকে সোজা বেরিয়ে যাই, সেটা মনে হচ্ছে বেটার হবে আমার। তাই জন্য আমরা ঠিক করেছি ডানলপ হয়ে যাবো আর কি। রাস্তা ফাঁকাই আছে, আমি একটু ট্রেনে চালাচ্ছি। আপাতত আর কোনো ক্রসিং পড়ার কথা নয়, উলুবেড়িয়া আর ধুলাগড়টাই বড় ক্রসিং। এরপর একটা বাজার পড়ার কথা আছে, এই বাজারটা ক্রস করে আমরা যাব। যেটা বলছিলাম যে আমি যদি কোনা ধরতাম তাহলে কোনাটা বেসিক্যালি আগে পড়বে, মানে ডানকুনি বা ডানলপ যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু পরে আসে, পরে দুটোই লেফট হ্যান্ড সাইডে একটা কাট পড়বে, সেখান দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু কোনা যাওয়ার রাস্তাটা আগে কাটটা পড়ে। ডানকুনি আর 18 কিলোমিটার দেখাচ্ছে। আলমপুর পেরোচ্ছি আমরা। এখানে একটা এলিভেটেড রোড রয়েছে, আপনারা জানেন, এখানে NH6 এটা বেসিক্যালি, এখন তো 16 বলে। এটা খুব ভালো রোড, তবে এই রাস্তায় যেহেতু প্রচুর বাসও চলে, মানে লোকাল বাসও চলে, এবং এটা এই রুটের একটা মেন রাস্তা, মানে হাইওয়ে হলেও এখানে প্রচুর স্থানীয় লোকজন চলাচল করে, তাই জন্য রাস্তায় জ্যাম থাকেই। একদম ভোরবেলা না আসলে বা ভোরবেলা এই রাস্তাতে যাতায়াত না করলে একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করতে হয়, খুব জোরে চালানো যায় না। আজকে আমি মোটামুটি ফাঁকাই পেয়েছি সোফার, দেখা যাক। যেমন ধুলাগড় বা যেখানে আমি মানে এটা দাঁড়ালাম, সরি মানে একটু আটকে যাচ্ছে, হ্যাঁ, আমি ওই কোলাঘাটে আসার পরে ধুলাগড় এবং উলুবেড়িয়াতে দুটো জায়গাতেই কিন্তু দাঁড়াতে হয়নি, মানে মোরাললেস সিগন্যাল ফাঁকাই ছিল, বা দাঁড়িয়ে এসেছি সিগন্যাল পেয়ে সঙ্গে সঙ্গে খুলে গেছে। দেখা যায় বাকি রাস্তাটার কিরকম আমি মানে সুযোগ হয় কিনা, লাখ সাথ দেয় কিনা, এটা তারপরে বলতে পারবো। যেমন এখানে আমার একটা জ্যাম মনে হচ্ছিল রয়েছে, বাট যেই এসে পৌঁছলাম সঙ্গে সঙ্গে সিগন্যালটা খুলে গেল, তো আমিও বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছোট গাড়ি আমার সামনে রয়েছে, সবাই আর কি ফিরছে, যেহেতু শহরে ফিরতে হবে, কাল থেকে আবার আমাদের জীবন যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সোমবার যেহেতু সবারই স্কুল অফিস সব থাকে, বা স্কুল অফিস সব খুলে যায়, যারা যারা এই উইকেন্ডে বেড়াতে যান সবাইকে কিন্তু ফ্রাইডে গিয়ে সানডে ফিরে আসতে হয়। তো সেই গাড়ির রাস্তা কিন্তু রয়েছে, প্লাস আমরা যত শহরের দিকে এগোচ্ছি লোকাল বাসও চালু হয়ে গেছে, ট্রাকগুলোও ঢুকছে, তাই জন্য জ্যাম কিন্তু না হলেও রাস্তায় গাড়ির সংখ্যা কিন্তু ভালোই আছে। চলুন আপনাদেরকে আবার আমি ডানকুনি পৌঁছে দেখাচ্ছি। এই রোড ধরে সোজা গেলে আমি ডানকুনির যে কাটটা পাবো তার আগে আমি আপনাদেরকে আবার দেখাবো। খুব বেশি আমি ইলংগেটেড করতে চাইছি না ভিডিওটাকে। এখন আমি সৃজন টেক পার্ক এটাকে পেরোবি, মানে সৃজন লজিস্টিক্স হাব আর কি, বেসিক্যালি টেক পার্ক তো নয়, এটা লজিস্টিক্স হাব। আমার লেফট হ্যান্ড সাইডে পড়বে, লেফট হ্যান্ড সাইডে একটা এইচপির পেট্রোল পাম্প আছে। এরপর হচ্ছে আমার সামনে লজিস্টিক্স হাব, যেটাকে আমি পেরিয়ে গেলাম। এখানে একটা হোটেল আছে, সোনি হোটেল রুমস অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড বার। সৃজন টেক পার্ক আমরা বেরিয়ে লজিস্টিক্স হাব বেরিয়ে গেলাম।
এই ক্লিপিংটাকে আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ক্লিপিং বা ভিডিওর পরবর্তী অংশে, সেটা হচ্ছে যখন আমি ডানকুনির দিকে কাটটা নেব। দেখো বন্ধুরা, আমরা যেরকম বলেছিলাম আমরা আবার ডানকুনির দিকে যাচ্ছি। তো আমরা ডানকুনি এখনো পৌঁছায়নি, বাট ওই ডানকুনির যে কাটটা আমরা নিলাম সোজা চলে গেল একটা রাস্তা ডান দিকেটা দিল্লির দিকে, আর আমরা কলকাতার দিকে নিয়েছি। বালি, হ্যাঁ, আমরা টুয়ার্ডস বালির দিকে যাচ্ছি। এবার এখান দিয়ে এটা একটা শার্প টার্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে গিয়ে আমরা আবার রাস্তাটা আবার দুভাগে ভাগ হবে। তা আমরা যে বিবেকানন্দ টোল ব্রিজ সেটা নেব। হ্যাঁ, নিবেদিতা ব্রিজটা নেব। নিচ দিয়েও যাওয়া যায় ডানলপের দক্ষিণেশ্বরের পাশ দিয়ে, সেটাকে আমরা নেব না, কারণ সেখানে এখন ভিড় হবে। তো আমরা চলে আসলাম, এখন আমরা গিয়ে NH2 সঙ্গে মার্চ করছি রাস্তাটাতে। আপনারা দেখতে পাচ্ছেন NH2 এর দিক থেকে গাড়িগুলো আসছে, আর আমরা ফিরলাম NH6 থেকে এসে। এইবার আমরা যাব ডান দিকে গিয়ে টোল প্লাজাটা ধরার চেষ্টা করব। এটা আপনারা যারা গাড়ি চালিয়ে সবসময় এটা এই রাস্তা ইউজ করেন, আপনারা জানেন যে এখান দিয়েও কিন্তু দুটো ভাগে হয়ে যাচ্ছে রাস্তাটা। ডান দিকেরটা যদি একদম চলে যান আপনি, সরি লেফট হ্যান্ড সাইডটা যদি নেন, তাহলে আপনি কিন্তু নল টোল রাস্তা যেটা, সেই রাস্তায় চলে যাবেন। সেটা হচ্ছে বালি বেলুড় হয়ে রাস্তা জিটি রোডের দিকে যাচ্ছে, সেই দিকে চলে যাবে। আর যেটা সোজা রাস্তা সেটা নিবেদিতা সেতুর দিকে যাচ্ছে, মানে দক্ষিণেশ্বর হয়ে ডানলপ হয়ে রাস্তাটা কলকাতার দিকে ঢুকছে। তা আমরা সেই রাস্তাটাই নিলাম। এখানে গেলে আমাদের একটা টোল দিতে হবে, মানে টোল মানে হচ্ছে নিবেদিতা সেতুর টোলটা, লাস্ট টোল আজকের, সেই টোলটাতে আমরা দিয়ে আমরা আর কি ডানলপের দিকে বেরিয়ে যাচ্ছি। পাশের রোডটা দিয়েও যেটা বললাম, সেই রোডটা দিয়েও আমাদের যাওয়া যেত, ওটা কোনো টোল নেই, কিন্তু সন্ধ্যাবেলায় রাস্তাটা একটু ভিড় থাকে, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। এখন প্রায় 6টা বাজে, তো কলকাতা আমরা মোরাললেস 6টার মধ্যেই ঢুকে গেছি। মানে কলকাতা এখনো ঢুকিনি, মানে বেসিক্যালি গঙ্গা পেরোলে তারপরে আমরা কলকাতা ঢুকবো। দেখা যাক, আশা করি মাইজিদাকে আমি 7টার মধ্যে নামিয়ে দিতে পারবো, তারপরে 7:30 পৌনে 8টা বাজবে আমার বাড়ি পৌঁছাতে। এখানেও মোটামুটি ফাঁকা, সামনে ওইটা ফাঁকা ছিল, ঠিক আছে। এখানেও 3টে লেন ছিল, ঠিক আছে, এটা বেরিয়ে গেছে। এবার আমাদের আগে কোনো গাড়ি নেই, একটাই গাড়ি আছে। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেছে, পাশের গাড়িটা ফিরে যাচ্ছে। স্পেসিংটা ঠিক মতো না হলে অসুবিধা হয়। এটা কিন্তু অটো, আমি দেখেছি আমার গাড়িতে খুব সুন্দর এটা প্লেসটা করা আছে, সঙ্গে সঙ্গে হয়ে যায়, আমার জায়গাতে খুব একটা অসুবিধা হয়নি। যাই হোক বন্ধুরা, আমরা পেরিয়ে গেলাম। আজকে আমাদের এই টোলটা তো লাখ সাথ দিয়েছে ভীষণভাবে, আমাদেরকে দাঁড়াতে হয়নি। আমরা সোজাসুজি মানে কলকাতার দিকে রাস্তা নিলাম NH6 থেকে, ক্রস করে এসে এই নিবেদিতা সেতুটাও তাড়াতাড়ি ঢুকে গেলাম এবং সেখানেও টোলটাও পেরিয়ে গেলাম। এরপরে আমরা গঙ্গা পেরোবো, গঙ্গা নদীর উপর দিয়ে রাস্তা রয়েছে, সেটাকে পেরিয়ে যাব। মা ভবতারিণী, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে প্রণাম করে, মা গঙ্গাকে প্রণাম করে আমরা কলকাতা ঢুকবো। আর আমাদের ভিডিওটাকেও এখানেই শেষ করার চেষ্টা করব। আর যেটা আমি আগেও আপনাদেরকে একবার রিকোয়েস্ট করেছি, আবার করছি, যে আমার
ভিডিওগুলো যদি ইনফরমেটিভ লাগে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধবদের সাথে যারা ট্রাভেল ব্লগিং দেখতে ভালোবাসেন বা ট্রাভেল করতে ভালোবাসেন, অথবা নিজেরা গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় যান বা যাবেন বা যেতে চান, তাদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসা, সাপোর্ট সবসময় আমার সাথে রাখবেন, যাতে আমিও আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট এনে দেখাতে পারি এবং একজন সফল ট্রাভেল ব্লগার হিসেবে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাইকে আমার সিম্পল লিভিং এবং এনজয় ট্রাভেলের তরফ থেকে এবং আমার দ্বিতীয় চ্যানেল ওয়ান্ডার ট্রাভেল ব্লগের তরফ থেকে, আমার পরিবারের সবার তরফ থেকে, আমার এবং অবশ্যই মাইতিদা আমার কো প্যাসেঞ্জার আজকের দিনে তরফ থেকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। শীত আসছে, সাবধানে থাকবেন। শীতকাল অনেকের ক্ষেত্রে খুব কষ্টদায়ক, যাদের ক্ষেত্রে কষ্টদায়ক তারা সাবধানে থাকবেন যাতে ঠান্ডা না লাগিয়ে ফেলেন। বিশেষ করে আমার যারা বয়স্ক সিনিয়র সিটিজেন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আর যাদের এই শীতকালটা এনজয় করতে ভালো লাগে, শীতের ছুটিতে যারা এনজয় করতে চান, তারাও ভালো থাকবেন এবং সুন্দরভাবে বাকি শীতকালটা এবং বাকি লাইফটা এনজয় করুন। আমি যেরকম বললাম, আমরা আবার খুব তাড়াতাড়ি একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসব। এই মাসে আর হচ্ছে না, এই মাসের সামনের মাসের প্রথম দিকে আমি আবার শঙ্করপুর যাব, সেটা আমি সকালেই যাব। তখনও আমি আপনার রাস্তার যাবতীয় তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি নিবেদিতা সেতু বেরোচ্ছি। নিবেদিতা সেতুতে প্রচুর লাইট জ্বলছে, তবে রাস্তা ফাঁকা যেহেতু আজ সানডে। বা যথারীতি যেটা বালি ব্রিজ, সেখানে গাড়ির সংখ্যা প্রচুর গাড়ি চলেছে এখান দিয়ে। আর আমরা মা গঙ্গাকে প্রণাম করে নিয়ে সামনে ভবতারিণী মাকে প্রণাম করে আজকে তো কলকাতায় এসে পৌঁছলাম। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা রইল। শুভ রাত্রি, শুভ সন্ধ্যা। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। তুমি বলে দাও থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, শান্তনুকে অবশ্যই সঙ্গে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ মাইতিদা। চলো আমরা তাহলে